জাঙ্কুক বিছানা থেকে উঠে দাঁড়িয়ে মানিব্যাগটা পকেটে নিল। তারপর দ্রুত পায়ে বের হয়ে যেতে নেবে তার আগেই তে পিছু ডেকে বলে, কোথায় যাচ্ছেন? জাঙ্কুক পিছু ফিরে বলে, কোথায় আবার, যেটা খেতে চেয়েছো সেটাই আনতে যাচ্ছি। কথাটা শুনে তে খুশি হয়ে গেল আর বলল, আমিও যাব, নিয়ে যাবেন সাথে? জাঙ্কুক না বলতে গিয়েও বলতে পারে না, মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই তে উঠে দাঁড়িয়ে আলমারির দিকে এগিয়ে যায়। সেখান থেকে বোরকা আর হিজাব বের করে সেগুলো গায়ে জড়িয়ে নেয়। জাঙ্কুক একবার হাত ঘড়ির দিকে তাকায় তো একবার টের দিকে তাকায়। তে 15 মিনিটে রেডি হয়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায় আর বলে, আমি রেডি, চলুন এবার। জাঙ্কুক একটা শ্বাস ফেলে হাঁটা ধরলো। তেও তার সাথে পা মেলাতে লাগলো। তারা দুজন নিচে নামতেই দেখলো বাড়ির প্রায় সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর গল্প গুজব করছে। বলতে গেলে এটা এই বাড়ির নিত্যদিনের রুটিন। জাঙ্কুক তের পিছু পিছু বাড়ি থেকে বেরিয়ে যায়। পেছনে থাকা সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো। জিন কিছু হয়তো জিজ্ঞেস করতে চাইলো, কিন্তু জাঙ্কুক ধপাধপ পা ফেলে চলে গেল। তেকেও এক প্রকার দৌড়ে তার পিছু নিতে হলো। বাড়ি থেকে বের হতেই তে হাঁপাতে লাগলো আর বলল, আরে আস্তে হাঁটুন, আমি আর পারছি না। তের কথা শুনে জাঙ্কুক দাঁড়িয়ে যায় আর বলে, সরি, আসলে আমি চাইনি ভেতরে থাকা কারোর অপ্রয়োজনীয় প্রশ্নের উত্তর দিতে, আস্তে আস্তে আসো। তেকে গাড়িতে বসিয়ে দিয়ে জাঙ্কুক ড্রাইভিং সিটে বসে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিল। প্রায় 20 মিনিট খোঁজাখুঁজির পর তের কাঙ্ক্ষিত আমের আচারের স্টল পেয়ে গেল। জাঙ্কুক গাড়ি থেকে বেরিয়ে তের সামনে এসে দাঁড়ায় আর বলে, তুমি বসো, আমি নিয়ে আসছি। তে ঠোঁট চেপে কিছুক্ষণ নিজের কোলের দিকে তাকিয়ে থেকে বলে, আমি ওখানে গিয়ে খেতে চাই। জাঙ্কুক একটা শ্বাস ফেলে গাড়ির দরজা খুলে দেয়। তে খুশি মনে নেমে আচারের দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই জাঙ্কুক বলে ওঠে, বেশি খেতে পারবে না কিন্তু, আগেই বলে দিচ্ছি। তে মাথা নেড়ে আর চোখের পাশে থাকা ফুচকার স্টলের দিকে তাকালো। জাঙ্কুক এক প্লেট আচার তের দিকে এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার দিকে তাকাতেই তের চাহনি ফলো করলো, কিন্তু না দেখার ভান করে বলল, আচার খাবে না? তে দ্রুত উপর নিচ মাথা নেড়ে আচারের প্লেট হাতে নিয়ে খেতে লাগলো, কিন্তু ঝাল কম থাকায় তার ততটা পছন্দ হলো না আর বলল, ঝাল তো একদমই হয়নি। জাঙ্কুক তখন বলল, আমি কম দিতে বলেছি, বেশি ঝাল খেলে পেটে ব্যথা করবে তোমার। তে মুখ বাঁকিয়ে বলল, এইভাবে খেতে ভালো লাগছে না, একটু ঝাল দিতে বলুন না, একটু খেলে কিচ্ছুই হবে না। জাঙ্কুক এক প্রকার বাধ্য হয়ে আচারের প্লেটটা নিয়ে আরও একটু চিলি ফ্লেক্স নিয়ে এলো। এবার তে তৃপ্তি করে আচার খেতে লাগলো, যদিও তার টেস্টের তুলনায় ঝাল একদমই নগণ্য ছিল। এদিকে জাঙ্কুক পুরোটা সময় তের দিকেই তাকিয়ে রইল। তার তাকানো দেখে তে বেশ কয়েকবার আচার খেতে বলল, কিন্তু জাঙ্কুক মাথা নেড়ে বলল, আমি এসব খাই না, এসব টক ঝাল আমার ভালো লাগে না। তে খাওয়ার মাঝে ভ্রু কুঁচকে বলে, তাহলে কি ভালো লাগে আপনার? জাঙ্কুক তের দিকে কিছুটা এগিয়ে গিয়ে বলল, আই লাইক ইউ হানি। জাঙ্কুকের এমন ফিসফিসিয়ে বলা কথাটা শুনে তের গাল গরম হয়ে গেল আর ভাবলো, এভাবে না বলে মিষ্টি পছন্দ করেন সেটা বললেই তো হতো। শুধুমাত্র ওই সব নর্মাল মিষ্টি না বেবি, আমি একটু স্পেশাল সুইট পছন্দ করি। তে মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকাতেই চমকে গেল। জাঙ্কুক তার অনেকটা কাছে চলে এসেছে, জাঙ্কুকের তের দিকেই ঝুঁকে আছে, ফলে জাঙ্কুকের উত্তপ্ত নিঃশ্বাস তের কপালের উপর আছড়ে পড়ছে। তে একটা শুষ্ক ঢোক গিলে আশেপাশে তাকিয়ে বলল, আমি আর খাবো না, রেখে আসুন এটা। তের কথায় জাঙ্কুকের হুঁশ ফিরল। ইদানিং নিজের উপরে বিরক্ত লাগছে জাঙ্কুকের, মাঝে মাঝে সে ভুলেই যায় তে পিচ্ছি একটা মেয়ে, তার উপর প্রেগনেন্ট। জাঙ্কুক শীতল চোখে তের দিকে তাকিয়ে বলল, তুমি খাও, আমি একটু আসছি। তে আবারও জাঙ্কুকের দিকে তাকিয়ে আনমনে হ্যাঁ বোধক মাথা নাড়ে। জাঙ্কুক দুপা পিছিয়ে গিয়ে বলল, চিন্তা করো না হানিবি, আমার নজর তোমার উপরেই থাকবে, তুমি নিশ্চিন্তে খাও। তে শুধু জাঙ্কুকের যাওয়ার দিকেই তাকিয়ে রইল। 2 মিনিটে তার খাওয়া শেষ হয়ে যায়। সে গিয়ে গিয়ে প্লেটটা রেখে জাঙ্কুকে খুঁজতে লাগলো। তে দেখলো জাঙ্কুক কোন দিকে গেছে, সেই হিসেবে সে কয়েক কদম এগিয়ে যেতেই থমকে যায়। জাঙ্কুক একটা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে, তার দৃষ্টি আকাশের দিকে নিবদ্ধ। তে যেখানটায় দাঁড়িয়ে ছিল সেখানে অন্ধকার ছিল, তাই প্রথমে জাঙ্কুক থেকে দেখতে পায়নি, কিন্তু হঠাৎ করেই তে যে স্টলের সামনে দাঁড়িয়ে ছিল
সেই স্টলের লাইট জ্বলে উঠল। জাঙ্কুক আকাশের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতে ভরকে গেল। তে গোল গোল চোখে জাঙ্কুকের দিকেই তাকিয়ে আছে, চোখে মুখে একরাশ বিস্ময় আর ঘৃণা। জাঙ্কুক উল্টো দিকে ঘুরে গেল, হতাশায় নিজের চুল খামচে ধরে হাতে থাকা সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। দুপা এগিয়ে গিয়ে চুইংগাম কিনে নিল, সেটা মুখে দিয়ে ঘুরে তাকালো সামনের দিকে, কিন্তু তে সেখানে ছিল না। জাঙ্কুক ব্যতিব্যস্ত হয়ে সেদিকে এগিয়ে এসে দেখলো তে আগের স্টলের সামনের বেঞ্চিতে বসে আছে। জাঙ্কুক প্রসঙ্গ পাল্টানোর উদ্দেশ্যে বলল, ফুচকা খাবে? তে জাঙ্কুকের দিকে না তাকিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ে। জাঙ্কুক ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর এক প্লেট ফুচকা এনে তের সামনে ধরে। তে বিনা বাক্যে ফুচকা খেতে লাগলো। খাওয়া শেষ হতেই তে বলে ওঠে, আমি চাই আপনি একটা ফোন কিনে নিন। তের কথাটা শুনে জাঙ্কুক কিছুক্ষণ ভাবনা চিন্তা করে রাজি হয়ে যায়। সে তেকে নিয়ে একটা ফোনের শোরুমে আসে, তারপর নিজের জন্য একটা ফোন কিনে নেয়। বাড়িতে আসতে আসতে রাত 9টা বেজে গেছে। আসার সময় তারা রেস্টুরেন্ট থেকে একেবারে ডিনার করে এসেছে। রুমে এসে তে হিজাব খোলার উদ্দেশ্যে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো, আর জাঙ্কুক ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তে বোরকা খুলে ঝুড়ির মধ্যে রেখে বিছানার উপর বসতেই তার চোখ কফির মগটার উপর পড়ে। সে এগিয়ে যায় মগটার দিকে, উদ্দেশ্য সেটাকে নিচে রেখে আসা। তে মগটা হাতে নিয়ে দেখলো সেটার তলানিতে খানিকটা কফি অবশিষ্ট আছে। তে তখন বলল, জাঙ্কুক তো বলেছিল কফিটা নাকি অনেক বেশি মজা হয়েছে। আমিও তো একটু খেয়ে দেখি যে ঠিক কতটা মজা হয়েছে আমার হাতের বানানো কফিটা। কথাটা ভেবেই তে কফিটুকু মুখে দিতেই তার সমস্ত শরীর ঝংকার তুলল আর বলল, ছি, এত বিচ্ছিরি হয়েছে কফিটা, ছি। মুখের কফিটুকু পুনরায় মগে ফেলে খানিকক্ষণ ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে রইল তে, আর মনে মনে ভাবতে লাগলো, হায় আল্লাহ, আমি বোধহয় চিনির বদলে লবণ দিয়ে ফেলেছিলাম কফিতে। আর এই লোকটাই বা কেমন, এত বাজে কফি বিনা বাক্যে খেয়েও নিল। তের ভাবনার মাঝে জাঙ্কুক ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তেকে কফির মগ হাতে বসে থাকতে দেখে জাঙ্কুকের কপালে ভাঁজ পড়লো। জাঙ্কুক তের উদ্দেশ্যে বলল, কি করছো কফির মগ নিয়ে? তে আচমকাই ঠোঁট ফুলে কেঁদে উঠল আর বলতে লাগলো, আপনি বিচ্ছিরি স্বাদের কফি কিভাবে খেলেন, আর কেনই বা খেলেন? জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের সামনে এসে বসলো, আলগোছে তের বাম হাতটা টেনে সামনে আনলো, তারপর লাল হয়ে থাকা পোড়া অংশটার দিকে তাকিয়ে বলল, তুমি আমার জন্য নিজের হাত পুড়িয়ে কফি বানাতে পারবে, আর আমি সেই কফি খেয়ে প্রশংসা করতে পারবো না? এটা কেমন কথা হলো হানিবি? তে নিজের হাতটা সরিয়ে নিতে চাইলেই জাঙ্কুক হাতটা নিজের গালে ঠেকালো। কিছু মুহূর্ত সেভাবেই বসে থেকে জাঙ্কুক ড্রয়ার থেকে একটা ওষুধ বের করে আলতো হাতে তের পুড়ে যাওয়া হাতে লাগিয়ে দিল। তে জাঙ্কুককে অবাক দৃষ্টিতে বলল, আপনি আমার হাতের এই পোড়া দাগ কিভাবে দেখলেন? জাঙ্কুক তখন বলল, যখন তুমি আচার খেতে খেতে জিজ্ঞেস করছিলে আমার কি ভালো লাগে, তখনই আমি তোমার হাতের পোড়া দাগ লক্ষ্য করেছিলাম। তে আর কিছুই বলল না। জাঙ্কুক তে ডান হাত থেকে কফির মগটা নিয়ে পুনরায় টেবিলের উপর রেখে দিয়ে বলল, তোমাকে যেন আর কখনো কিচেনে যেতে না দেখি। এটা কেমন কথা? একদিন হাত পুড়েছে বলে কি প্রতিদিনই পুড়বে? জাঙ্কুক তে চোখে চোখ রেখে বলল, যেতে বারণ করেছি, যাবে না ব্যাস, বাড়তি কথা শুনতে চাই না আমি। কথাটা বলেই জাঙ্কুক উঠে দাঁড়ায়। তে মুখ বাঁকিয়ে মনে মনেই বলে, আমি 100 বার যাব। কয়েক মিনিট পর জাঙ্কুক এসে বিছানার উপর বসলো। তে বিছানা গুছিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। বিছানা রেডি করে তে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। প্রতি রাত্রি ঘুমানোর আগে তে চুলগুলো বিনুনি করে শোয়, এটা তার অভ্যাস। সে এক মনে লম্বা চুলগুলো বিনুনি করছিল। জাঙ্কুকও নিজের ফোনে ব্যস্ত, নতুন ফোনে সবকিছু নতুন করে সেট করতে হচ্ছে। হঠাৎ করে জাঙ্কুক তের খোঁজে এদিক সেদিক তাকাতেই তার চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা তের দিকে। স্বভাবতই তের কপালে বিরক্তির ভাঁজ, মাঝে মাঝে আনমনে দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরছে। জাঙ্কুক ফোনটা এক সাইডে রেখে মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল তের দিকে। তে তাকে খেয়ালই করেনি। হঠাৎ পেটের উপর কারো হাতের বাঁধন জোরালো হওয়াতে তে হকচকিয়ে পেছনে ফিরে তাকাতেই দেখলো জাঙ্কুক তার ঘাড়ে মুখ গুজে আছে। তের সারা শরীর ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। তের ঘাড়ের ভাঁজে জাঙ্কুক বেশ কয়েকটা আলতো চুমু খেলো। তে শটান হয়ে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেছে মেয়েটা।
বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে। এই সুন্দর মুহূর্তে একটা অসুন্দর কথা মনে পড়তেই তে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। এক পর্যায়ে মুখে উচ্চারণ করে বসলো, উফ ও, ছাড়ুন আমাকে। তের আচমকাই এমন ব্যবহারে বিরক্ত হয়ে জাঙ্কুক মুখ তুলে তেকে একটানে নিজের দিকে ঘুরিয়ে তের থুতনি উপর করে হাত দ্বারা নিজের ঠোঁটজোড়া ঢেকে ফেলল। জাঙ্কুক এবার প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে বলল, হাত সরাও। তিন আবোধক মাথা নেড়ে বাম দিকে কয়েকবার সরে দাঁড়ালো। জাঙ্কুক অবাক চোখে তের দিকে তাকিয়ে রইল, তবে মুখে কিছুই বলল না। একটা বিরক্তির শ্বাস ফেলে বিছানার দিকে চলে গেল। তে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পুনরায় চুল আঁচড়াতে লাগলো। বেশ কিছুক্ষণ পর তে আর চোখে বিছানার দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুক উপর হয়ে শুয়ে আছে। তে ভাবলো জাঙ্কুক হয়তো ঘুমিয়ে গেছে। তে লাইট নিভিয়ে দিয়ে পা টিপে টিপে বিছানার অন্য পাশে শুয়ে পড়লো। তারপর অন্যদিকে ফিরে চোখ বোঝার মিনিট খানেক পেরোতেই তে অনুভব করলো কেউ তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে। তে ফট করে চোখ মেলতে জাঙ্কুক তাকে নিজের দিকে ঘুরিয়ে তার গাল জোড়া চেপে ধরে হিসিয়ে বলল, ফার্দার আমাকে আটকানোর ভুল করবি না। আমি বেশি কিছু তো চাইছি না, শুধু তোর ঠোঁট জোড়াই তো চাইছি। আর ভবিষ্যতেও আমি এর থেকে বেশি কিছুই চাইব না। শুধু নিজেকে সংযত রাখার জন্য তোর ঠোঁটের অধিকার ফলাতেই হচ্ছে। বোঝার চেষ্টা কর, আই এম হেল্পলেস। জাঙ্কুকের কণ্ঠে অনুরোধের রেশ ছিল, যেন খুব প্রয়োজনীয় কিছু জন্য সে তের কাছে অনুরোধ করছে। জাঙ্কুকের এত অনুরোধের মাঝেও অদ্ভুত এক ধরনের জেদ ভর করলো তের মাঝে। সে জাঙ্কুকের থেকে মুক্ত হওয়ার জন্য ছটপট করতে লাগলো। জাঙ্কুকের কারণটা ঠিক বুঝে উঠতে পারলো না, আর বলল, আহ, কেন করছিস এমন? আমি কি তোকে ব্যাড টাচ করছি নাকি? করিনি তো, তারপরেও এমন করছিস কেন হানিবি? তে এবার কম্পিত কণ্ঠে বলে উঠল, আপনি সিগারেট খেয়েছেন, আমি সিগারেট সবচেয়ে বেশি অপছন্দ করি। আপনি ছাড়ুন তো আমাকে, আমার গা গোলাচ্ছে, বমি করে দেব কিন্তু। তের কথাগুলো শুনে জাঙ্কুক তাজ্জব বনে গেল। তার হাতের বাঁধন আলগা হতে তে হাত সরিয়ে মুক্ত হয়ে যায়। তে আরও কিছু বলার জন্য বসে থাকতেই জাঙ্কুক তার গলা ধরে নিল। মনে হচ্ছে তের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। জাঙ্কুককে বলে তো ফেললো সব কিছু, কিন্তু এসব শোনার পর জাঙ্কুক যদি রেগে মেগে তাকে আছাড় দিয়ে বসে, আছাড় দিলে দিক, কিন্তু তে এসব মানতে পারবে না, কিছুতেই না। তে বহু কষ্টে আবারও বলে উঠল, গলা থেকে হাত নামান। আপনার হয়তো সিগারেট খেতে অনেক ভালো লাগে। দেখুন, আমি আপনাকে খেতে বারণ করছি না, শুধু সিগারেট খাওয়া ঠোঁট দিয়ে আমাকে চুমু খাবেন না প্লিজ। আমার ভীষণ অস্বস্তি লাগছে, আমি বমি করে দেব কিন্তু। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, কী সব কথা বলছো তুমি? এমন ভাব করছো যেন আমার থেকে সিগারেটের গন্ধ আসছে। তে তখন বলল, আমি নিজের চোখে আপনাকে ওসব বাজে জিনিস খেতে দেখেছি। গন্ধ না আসলেও আপনি যে খেয়েছেন সেটা কি অস্বীকার করতে পারবেন? আমি তো অবাক হচ্ছি এটা ভেবে যে আপনি একজন ডাক্তার হয়ে বিষ খাচ্ছেন। জাঙ্কুক দাঁতে দাঁত পিষে বলল, বিষ? বিষ খাচ্ছি আমি? বিষ নয় তো কি? এত পড়ালেখা করে কী লাভ হলো যদি আপনি কোনটা বিষ আর কোনটা হেলদি সেটাই না বোঝেন? আমি ক্লাস 10-এ পড়ে বুঝতে পারছি যে এগুলো বিষ, আর আপনি ডাক্তারি পাশ করেও বুঝতে পারছেন না। আপনি কি ঘুষ দিয়ে ডাক্তার হয়েছেন নাকি? কথাটা শুনে জাঙ্কুকের মুখ চেপে ধরল, রাগে মাথা ফেটে যাচ্ছে তার। তেও বুঝতে পারলো যে সে একটু বেশি বলে ফেলেছে, কিন্তু সে সিগারেটের প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে। জাঙ্কুক তখন বলল, চুপ করো, নয়তো এই সিগারেট খাওয়ার ঠোঁট দিয়েই জোরপূর্বক চুমু খাবো তোমাকে। তে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেকে ধাতস্থ করে বলল, শোনো, আমি আর খাবো না ওগুলো। তে জাঙ্কুকের দিকে তাকে ভ্রু নাচিয়ে বলল, সত্যি বলছেন? প্রতিদিন আমাকে নিয়ম করে চুমু খেতে দিলে আমি আর ওগুলো খাবো না হানিবি, প্রমিস? প্রমিস। তে খুশি হয়ে গেল। তেকে খুশি হতে দেখে জাঙ্কুকের রাগও ভ্যানিশ হয়ে গেল। সে আবারও তেকে নিজের দিকে টেনে নিল, কিন্তু তে বাধা দিয়ে বলল, প্লিজ আজকে না। জাঙ্কুক বুঝতে পারলো তে সিগারেট খাওয়াটা অনেক বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে, তাই আর সে তেকে চুমুর জন্য জোর করলো না।
এভাবে সপ্তাহ খানেক কেটে গেল। সন্ধ্যার সময় জাঙ্কুক বাড়িতে ফিরছিল, তখনই তার ফোনে রোজের কল আসে। সে কলটা রিসিভ করতে অপর পাশ থেকে ভেসে আসে, ভাইয়া, ভাবি পড়ে গেছে। আচমকা এমন একটা ঘটনা শুনে জাঙ্কুকের হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। সে জোরে সোরে গাড়িটা ব্রেক করে আর বলে, হোয়াট, কি কি বলছিস তুই রোজ এটা? হ্যাঁ ভাইয়া, সিঁড়ি থেকে নেমে ড্রয়িং রুমে পা রাখার সাথে সাথে ভাবি ব্যালেন্স হারিয়ে পড়ে গেছে। সময় যেন থমকে গেল। খবরটা শোনা মাত্রই জাঙ্কুকের কলিজা শুকিয়ে যেতে লাগলো। সে দ্রুত কল কেটে দিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে মাত্র 10 মিনিটেই বাড়িতে এসে পৌঁছায়। ড্রয়িং রুমে পা রাখতেই তার চোখে ধরা দিল সেই দৃশ্য। দেখি সোফায় বসানো হয়েছে, কিন্তু বসে থাকার মতো অবস্থায় নেই। ব্যথার তীব্রতায় তার সারা শরীর কাঁপছে। ঠোঁট কামড়ে ধরলেও হু হু শব্দ বেরিয়ে আসছে। চোখ থেকে টলমল করে পানি গড়িয়ে পড়ছে। কপালে ঘাম জমে গেছে। ডান হাত বুকের কাছে শক্ত করে চেপে রেখেছে। পা সামান্য বাঁকানো, যেন সামান্য নড়াচড়াতেও শরীরে বজ্রাঘাত নামছে। প্রতিটা শ্বাস তার কাঁধ কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু শুধু ব্যথাই নয়, তার চোখে ভয় স্পষ্ট। নিজের জন্য নয়, পেটের ভেতরে থাকা ছোট্ট প্রাণটার জন্য আরো বেশি আতঙ্কে কাঁপছে তে। তখন চিৎকার করে কান্না করে দিয়ে বলল, ও মা গো, আমার 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 বাচ্চা। জাঙ্কুক দৌড়ে গিয়ে বসলো তের সামনে আর বলল, কি হয়েছে হানিবি, কোথায় ব্যথা পেয়েছো? আমার অনেক ব্যথা ব্যথা করছে, পায়ে হাতে ব্যথা পেয়েছি। জাঙ্কুক রাগি চোখে একবার উপস্থিত সবার দিকে তাকালো। বাড়িতে এখন শুধু মহিলারাই আছে। সুগা, নামজুন আর গঙ্গেও অফিসে আছেন। জাঙ্কুক তখন রেগে বলল, মা, তোমরা এই অবস্থায় ওকে নিয়ে বসে আছো, ডাক্তারদের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজনটুকু বোধ করনি? জিন ফ্লোরের দিকে তাকিয়ে বলল, বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই, তাছাড়া ড্রাইভারও আজকে আসেনি বাবা। জাঙ্কুক ক্রোধের বর্ষবর্তী হয়ে গজগজ করে বলল, তো তাতে কি হয়েছে? তোমরা ট্যাক্সিও তো কল করতে পারতে। তোমরা কি করে এতক্ষণ যাবৎ ওর কান্না সহ্য করলে? তোমাদের মনে কি একটুও দয়া মায়া নেই? জিন কিছু বলতে চাইলেও জাঙ্কুকের অগ্নিঝরা চাহনি দেখে সে দমে গেলেন। জাঙ্কুক সময় নষ্ট না করে থেকে কোলে তুলে বাইরে বেরিয়ে যেতে লাগলো। রোজ আর কাজলও তার পিছু পিছু আসতে লাগলো। জিনও হয়তো আসতে চেয়েছিল, কিন্তু জাঙ্কুকের রাগ দেখে সে আর আসার চেষ্টা করেনি। জাঙ্কুক এক হাতে তেকে বুকে জড়িয়ে ধরে গাড়িতে উঠলো। তার কপাল ভিজে গেছে ঘামে। রোজ আর কাজল পেছনের সিটে বসে তেকে ধরে বসলেন। গাড়ি সোজা হাসপাতালের দিকে ছুটে চলেছে। তে কান্না করছে আর বলছে, আমার আমার বাচ্চা, আমার বাচ্চার কিছু হবে হবে না তো? বাচ্চার নাম ধরে তের আর্তনাদ জাঙ্কুকে ভীষণভাবে ভয় পাইয়ে দিচ্ছে। তবুও জাঙ্কুক শক্ত গলায় বলল, কিচ্ছু হবে না বাচ্চার, প্লিজ এভাবে কান্না করো না হানিবি। জাঙ্কুকের কথায় বিন্দুমাত্র শান্ত হলো না তে। সে নিজের ব্যথা সম্পূর্ণভাবে উপেক্ষা করে বাচ্চা বাচ্চা করেই কান্না করছে। হাসপাতালের পৌঁছাতেই ইমার্জেন্সি বিভাগের নার্স, ডাক্তাররা আর যে হোক হুইল চেয়ার নিয়ে এক প্রকার দৌড়ে এলো। জাঙ্কুক আগে কল করে সব রেডি রাখতে বলেছে। সে দেখে নামিয়ে হুইল চেয়ারে বসালো। জাঙ্কুক তখন বলল, ও প্রেগনেন্ট 18 সপ্তাহ। তাড়াহুড়া করে বলল জাঙ্কুক, যেন ডাক্তাররা এই তথ্যটা ভুলেও এড়িয়ে না যায়। ডাক্তাররা দ্রুত তেকে ভেতরে নিয়ে গেল। জাঙ্কুকের সাথেই গেল দুজন ফিমেল ডক্টর। প্রথমে বাচ্চার বিষয়টা পরীক্ষা করলো। জাঙ্কুকের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো দীর্ঘ হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ফেটাল মনিটরের শব্দ কানে এলো। এরই মধ্যে ফিমেল ডাক্তারের মধ্যে একজন বলল, বাচ্চা পুরোপুরি সেফ, হার্টবিট নর্মাল আছে, কোনো রকম রক্তক্ষরণ বা প্লাসেন্টার ক্ষতি হয়নি। বাচ্চা সেফ আছে শুনে জাঙ্কুকের বুকের উপর থেকে যেন একটা বড় পাথর নেমে গেল। কিন্তু তে এখনো হাত পায়ের ব্যথায় কুঁকড়ে উঠছে। এরপর কয়েকজন নার্স এসে তাকে সতর্কভাবে স্ট্রেচারে শুয়ে দিলেন। তখনই পাশ থেকে জেহব এসে বলল, আমি দেখছি, এক্স রে রুম রেডি। তার গলায় দৃঢ়তা, চোখে পেশাদার মনোযোগ, যেন এক মুহূর্ত নষ্ট করতে চায় না। এক্স রে রুমের সাদা আলো চারপাশে ছড়িয়ে পড়েছে। দেয়ালে টাঙানো মেশিনে ঠান্ডা ধাতব গন্ধ ভাসছে। জাঙ্কুক নিজে এগিয়ে এসে সীসা ঢাকা প্রোটেক্টিভ অ্যাপ্রন তের পেটের উপরে ঠিকভাবে বসিয়ে দিল, যেন গর্ভের শিশুর উপর এক্স রে রশ্মির এক বিন্দুও না পড়ে। জাঙ্কুক তের কানের কাছে এসে মৃদু স্বরে বলল, চিন্তা করো না, বাচ্চা একদম সেফ আছে আর থাকবে। কথাটা বলতে গিয়েও জাঙ্কুক কষ্ট অনুভব
পড়লো। সে পারছে না তেকে এভাবে কষ্ট পেতে দেখতে তার দম বন্ধ হয়ে আসছে। মেশিনের শব্দ ক্লিক করে উঠলো আর মনিটরে ফুটে উঠলো হাড়ের সাদা কালো ছবি। জেহব মনোযোগ দিয়ে চিত্রগুলো দেখছে। কিছুক্ষণ পর সে বলল, ডান হাতের রেডিয়াসে ফ্র্যাকচার আছে আর ডান পায়ের টিবিয়াতেও চির ধরা পড়েছে। জাঙ্কু কিছু বলতে যাচ্ছিল কিন্তু জেহব আশ্বস্ত করে বলল, ভয়ের কিছু নেই রে, ফ্র্যাকচার স্টেবল টাইপ, কাস্ট দিলে সেরে উঠবে, তবে প্রেগনেন্সি থাকায় পেন কিলার সীমিত ব্যবহার করতে হবে। দুইজন নার্স সাবধানে তের হাত ও পায়ে নরম তুলো পেঁচিয়ে প্লাস্টার বসাচ্ছে আর জাঙ্কুক মাথার কাছে দাঁড়িয়ে তের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। তে ঠোঁট চেপে কান্না আটকে রাখলে তে চাইলেও ব্যর্থ হয়। ব্যথাটা এতটাই অসহনীয় যে তার পুরো দুনিয়ায় উল্টে পাল্টে যাচ্ছে। তের কষ্ট দেখে জাঙ্কুক আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। সে নিজেও কেঁদে ওঠে। জাঙ্কুককে কাঁদতে দেখে জেহব ঘাবড়ে গেল। সে এগিয়ে এসে জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, আমার মনে হয় বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই ভাবি এতটা আঘাত পেয়েছে। তবে একবার ভেবে দেখ, সে যদি সামনের দিকে পড়তো তাহলে কি হতো? নিজেকে সামলে নিয়ে শুকরিয়া আদায় কর, বাচ্চার ভাবি দুজনেই সেফ আছে বন্ধু। জাঙ্কুক জেহবের কথাগুলো শুনতেই পেল না যেন। সে শুধু কান্না ভেজা চোখে তের দিকেই তাকিয়ে আছে। ইচ্ছা তো করছে তে সবটুকু কষ্ট নিজের ভেতরে শুষে নিতে, কিন্তু আল্লাহ তাকে সেই ক্ষমতা দেয়নি। সবার পরামর্শ অনুযায়ী জাঙ্কুক থেকে 24 ঘন্টা হাসপাতালের পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিল। হুইল চেয়ারে বসিয়ে থেকে কেবিনে নিয়ে যাওয়া হলো। সাদা চাদরে ঢাকা বিছানায় বসতেই তে কষ্টে মুখ বিকৃত করলো। জাঙ্কুক তাড়াতাড়ি বালিশ ঠিক করে দিয়ে পা উঁচু করে রাখলো যেন প্লাস্টার করা পায়ে চাপ না পড়ে। কিছুক্ষণ আগে সুগা এসেছিল তেকে দেখতে। সে যাওয়ার সময় কাজল আর রোজও তার সাথে বাড়িতে চলে গেছে। রাত নামার সাথে সাথে হাসপাতালের করিডোর নিস্তব্ধ হয়ে গেল। কেবিনের নরম আলোয় জাঙ্কুক চুপচাপ তের হাত ধরে বসে আছে। তের চোখ বন্ধ কিন্তু কষ্টের ছাপ স্পষ্ট। মাঝরাতে একজন ডাক্তার আর নার্স এসে প্রেসক্রিপশন মতো হালকা ডোজের পেন কিলার ইনজেকশন দিয়ে বলেন, ব্যথা কিছুটা কমে যাবে, কিন্তু ওষুধের পরিমাণ সীমিত রাখতে হবে যেন গর্ভের শিশুর কোনো ক্ষতি না হয়। জাঙ্কুক সারা রাত বিছানার পাশে থাকা ছোট্ট সোফায় হেলান দিয়ে বসে রইল। চোখে ঘুম নেই, তার হাত তখনও তের হাতের উপর। অন্যদিকে জিমিন বাড়ির ছাদের উপর পায়চারি করছে। কত কাঠখড় পুড়িয়ে এসে তেকে ফেলে দিয়েছিল, কিন্তু তবুও বাচ্চা আর মেয়েটা দুজনেই বেঁচে গেল। ব্যাপারটা নিয়ে তার ভীষণ মন খারাপ হচ্ছে। সে নিজের ফোনটা বের করে অপরিচিত লোকটাকে মেসেজ পাঠালো যে তাকে আড়াল থেকে সাহায্য করছে। সে অবশ্য লোকটার পরিচয় জানে না, না তো সে তার সাথে কথা বলেছে। তাদের সব কথা মেসেজেই সীমাবদ্ধ। জিমিন লোকটাকে মেসেজ পাঠালো, এই প্ল্যানটা তো ফেল হলো, এবার আমাদের দ্বিতীয় প্ল্যান অ্যাপ্লাই করার পালা। কয়েক সেকেন্ড পার হতেই অপর পাশ থেকে মেসেজের রিপ্লাই এলো, বেশি তাড়াহুড়া করতে চেও না, আগে অনেকবার বলেছি ওদের সাথে ভালো বিহেভ করো যেন ওরা কোনোভাবেই তোমাকে সন্দেহ না করে, কিন্তু না, তুমি তো যাক, এবার থেকে ভেবে চিন্তে কাজ করবে। মেসেঞ্জারের দিকে খুব একটা গুরুত্ব দেয় না জিমিন। উল্টো নির্বিঘ্নে রেলিংয়ের উপর হাত রেখে আকাশের পানে তাকে গুনগুন করে গিয়ে উঠল, ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না, হাজার বছর পাশে থাকলেও কেউ কেউ আপন হয় না। ভোরের নরম আলো কেবিনের জানালা দিয়ে ঢুকে পড়েছে। সারা রাত ব্যথার অস্বস্তিতে তেমন ঘুম হয়নি তের। হঠাৎ করে সে ভেতরে প্রচণ্ড চাপ অনুভব করছে, কিন্তু জাঙ্কুককে বলার সাহস পাচ্ছে না। লজ্জার অসহায়ত্ব মিলেমিশে বুকের ভেতর কেমন যেন গুমুট পরিবেশ তৈরি করেছে। সে বারবার চোখ বন্ধ করে চাপ সামলানোর চেষ্টা করছে, ঠোঁট কামড়ে কষ্ট লুকাচ্ছে, কিন্তু মিনিট কয়েকের মধ্যেই বুঝতে পারলো আর সহ্য করা সম্ভব না। অবশেষে ধীরে খুব নিচু স্বরে জাঙ্কুককে ডাকলো, শুনছেন, আমার আমার ওয়াশরুমে যেতে হবে। কথাগুলো বলতে গিয়ে তের ভীষণ কান্না পাচ্ছে। সে জানে না জাঙ্কুক কীভাবে কী করবে, কিন্তু তার পক্ষে আর সহ্য করা সম্ভব না, এতে বাচ্চার উপরেও প্রেশার পড়বে। তবে তের কথাটা শুনেও জাঙ্কুক খুব একটা বিচলিত হলো না। সাথে সাথেই সোফা থেকে উঠে দাঁড়ালো, তারপর তাড়াতাড়ি নার্সকে ডাকলো। কিছুক্ষণের মধ্যেই নার্স চাকা লাগানো মোবাইল কমোড চেয়ার নিয়ে এলো। চাকা লাগানো সেই চেয়ারের পাশে ধাতব হাতল, বসার জায়গায় নরম কুশন আর নিচে সরাসরি কমোড বাটি। নার্স আর জাঙ্কুক মিলে তাকে ধীরে ধীরে বিছানা থেকে তুলতে ব্যস্ত হলে জাঙ্কুক আলতোভাবে তের বাম হাতের নিচে নিজের হাত ঝুঁকিয়ে তাকে সাপোর্ট দিল। ডান হাতে পায়ে প্লাস্টারের ওজন সামলাতে গিয়ে তে কেঁপে উঠল, মুখ বিকৃত হলো ব্যথায়। চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে চাইলেও সে ঠোঁট কামড়ে কান্না আটকাতে লাগলো। এসবের মাঝেও সে এক ধরনের স্বস্তি অনুভব করছে। এবার অন্তত আর সে কষ্ট সহ্য করতে হবে না। নার্স ধীরে ধীরে তেকে কমর চেয়ারে বসিয়ে দিল। জাঙ্কুক পুরো সময় তার বাম হাত আর কাঁধ শক্ত করে ধরে রাখলো।
ছোট চাকার মৃদু ঘর্ষণের শব্দে কমর চেয়ারটি ওয়াশরুমের দিকে এগোতে লাগলো। এরই মাঝে জাঙ্কুক মাথা নিচু করে বলল, তুমি ঠিক আছো তো? তে তে হালকা মাথা নেড়ে হ্যাঁ বলল। যদিও গাল বেয়ে নেমে যাওয়ার লজ্জার উষ্ণতা সে লুকাতে পারল না। জাঙ্কুক পুনরায় নিচু স্বরে বলল, অস্বস্তি বোধ করো না প্লিজ। দরজার কাছে পৌঁছালেই জাঙ্কুক এক পাশে সরে দাঁড়ালো। ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে গেলে কেবিনে নীরবতা নেমে এলো। বাইরে দাঁড়িয়ে জাঙ্কুক মনে মনে বলল, আমি এখন থেকে তোমার পাশেই থাকবো। কাজ কাম সব বাদ, আমার কাছে তুমি আগে, তারপর বাকি সব। হানিবি। ওয়াশরুম থেকে ফেরার পর জাঙ্কুক যখন থেকে বিছানায় শুয়ে দিল, তখন তার চোখে মুখে ছিল ক্লান্তি, কিন্তু হাত দুটো এখনো দৃঢ়ভাবে তেকে আগলে রেখেছে। তে শুধু এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকেই তাকিয়ে রইল। এই মানুষটা শুধু শারীরিক কষ্টতেই নয়, লজ্জা অসহায়ত্বের মতো সূক্ষ্ম মুহূর্তেও একবারও বিরক্ত হয়নি, বরং সব কিছু এমনভাবে সামলাচ্ছে যেন সে সবসময় এমনটাই করবে। তে চোখ বন্ধ করলো। ঠোঁটের কোণে এক ফোঁটা নীরব হাসি ফুটে উঠল। জাঙ্কুক বিছানার পাশে চুপচাপ বসে তের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। বিকালের সোনালি রোদ হাসপাতালের জানালা দিয়ে ঢুকে তের বিছানার পাশের ফ্লোরে লম্বা ছায়া ফেলেছে। জিহব চেক আপ শেষ করে বলল, ভাবিকে বাড়িতে নিয়ে যাওয়াই ভালো হবে। যদিও তার পুরোপুরি সুস্থ হতে 1.5 থেকে 2 মাস সময় লাগবে। কথাটা শুনেতে অবাক চোখে জিহবের দিকে তাকায়। পুরোপুরি সুস্থ বলতে জিহব কি বোঝাতে চাইছে? তে নিজের শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে বলে উঠল, আমি শুধু জানতে চাই আমার হাত পায়ের ব্যান্ডেজগুলো কবে খোলা হবে? এই ব্যান্ডেজগুলো অনেক ভারী, আমি হাত পা নাড়াতেই পারছি না। আপনারা এই ব্যান্ডেজগুলো খোলার ব্যবস্থা করুন, আমি তাহলেই হাঁটতে পারবো। এর কথা শুনে জেহব মাথা নিচু করে নিল। সে কিভাবে বলবে যে এই কাস্টগুলো 1.5 মাসের আগে খোলাই যাবে না, আর হাঁটা চলা তো দূরের কথা। জাঙ্কুক তখন বলল, আমরা তো আর কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে যাব, তাই না? জাঙ্কুক মাথা নেড়ে হ্যাঁ বলল। তে জেহবের উদ্দেশ্যে বলল, বাড়িতে ফেরার আগে আমি শক্ত আর ভারী ব্যান্ডেজগুলো খুলে ফেলতে চাই ভাইয়া। আপনি কাউকে বলুন না, এসে যেন এগুলো খুলে দিয়ে যায়। জেহব কিছু বলতে চাইলেও জাঙ্কুক ইশারায় তাকে চুপ থাকতে বলল। জেহব আর কিছু না বলে কেবিন থেকে বেরিয়ে গেল। তে ভ্রুকুচকে সেদিকেই তাকিয়ে থাকে। কিছুক্ষণ যেতেই নার্স একটা হুইল চেয়ার নিয়ে কেবিনে এলো। জাঙ্কুক খুব সাবধানে তেকে সেটাতে বসিয়ে দিতে লাগলো। বিছানা ছাড়ার সময়তে কপাল গুচকে ব্যথায় হালকা আহ শব্দটা উচ্চারণ করে ওঠে। জাঙ্কুক তৎক্ষণাৎ সামনে ঝুঁকে ধীর গলায় বলে ওঠে, ব্যথা পেয়েছো? সরি, আমি এখন থেকে আরও সতর্ক থাকবো। উত্তরে তে শুধু মাথা নাড়ালো। হুইল চেয়ার করে করিডোরের দিকে এগোতে বাইরে থেকে হাসপাতালের গন্ধ মিশ্রিত হাওয়া এসে লাগলো তের মুখে। গেটে এসে জাঙ্কুক আগে গাড়ির পেছনের সিটে নরম কুশন ঠিক করলো। তারপর নিজ হাতে তেকে কোলে তুলে নিল। সে তেকে এমনভাবে যত্ন করে সিটে বসাচ্ছে যেন ভেঙে যাওয়া পুতুলকে জায়গায় বসানো হচ্ছে। বাড়ির দিকে রওনা হতেই শহরের বিকেলে তার রং মেলে ধরল। রোজ ম্লান হয়ে আসছে। রাস্তার ট্রাফিকের হালকা গুঞ্জন, দোকানের সামনে ভিড়। তে জানালার ফাঁক দিয়ে বাইরের পৃথিবী দেখছে, কিন্তু চোখ মুখে এক ধরনের ক্লান্তি। বাড়িতে পৌঁছানোর পর দরজার সামনে দাঁড়িয়ে থাকা কাজল ছুটে এসে জাঙ্কুকের সাথে মিলে তেকে ভেতরে নিয়ে এলো। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি ডিঙিয়ে সোজা জাঙ্কুকের বেডরুমে নিয়ে শুয়ে দিল। জাঙ্কুক আসার সময় একজন নার্স ঠিক করে রেখে এসেছে যে এই 2 মাস সর্বক্ষণ তের সাথেই থাকবে। আর জাঙ্কুক তো আছে, এই 2 মাস সেও বাড়িতে থাকবে। নার্স কালকে সকালে এসে পড়বে, তুমি এবার রেস্ট নাও তে। জাঙ্কুকের কথা শুনে তে চোখে পানি চলে আসলো, কিন্তু সেটা সে দেখাতে চাইলো না। অন্যদিকে তাকিয়ে বলল, আমি রেস্ট নিতে চাই না, আমি হাঁটতে চাই, আমি আর শুয়ে থাকতে পারছি না, আপনি প্লিজ ব্যান্ডেজগুলো খুলে দিন। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের মাথার সামনে বসলো আর বলল, আর 2-4 দিন পরেই খুলে দেব, ততদিন তুমি একটু বিশ্রাম নাও, কেমন? তে চোখ বন্ধ করে কান্না করে দিল। বাড়িতে আসার কিছুক্ষণ পূর্বে জাঙ্কুক যখন কাগজপত্র ঠিক করছিল, ডিসচার্জ স্লিপ, ওষুধের প্রেসক্রিপশন আর হাসপাতালের বিল মিটিয়ে নেওয়ার ব্যস্ততায় ছিল, সেই সময় একজন নার্স এসেছিল কেবিনে। আর সেই তাকে বলে দিয়েছে যে 2 মাসের আগে সে আর নিজের পায়ে হাঁটতে পারবে না। ব্যাপারটা তেকে ভীষণভাবে আহত করেছে। সে জাঙ্কুকের উপর বোঝা হয়ে কীভাবে থাকবে এতদিন? আল্লাহ, এভাবে কেন তার পরীক্ষা নিচ্ছে? এমন অবস্থায় সে তো নামাজ আদায় করে আল্লাহর নিকট আশ্রয় চাইতেও পারবে না। সে বাবা মায়ের জন্য দোয়াও করতে পারবে না। সে দোয়া না করলে যে তার বাবা মা কষ্ট পাবে। কথাগুলো ভাবতে ভাবতেই তে কেঁদে উঠল। জাঙ্কুক শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমের দিকেই যাচ্ছিল, কিন্তু তের কান্নার শব্দে সে উল্টো ঘুরে তের পাশে এসে বসলো। তে মুখ ঘুরিয়ে নিতে চাইলেও পারল না। জাঙ্কুক তার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, কান্না করো না বউ, বললাম তো তুমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, নিজের পায়ে হাঁটতেও পারবে।
আপনি কেন আমাকে মিথ্যা বলছেন? এই ব্যান্ডেজগুলো তো 2 মাসের আগে খোলাই যাবে না। আমি 2 মাস হাঁটতে পারবো না, নিজ হাতে খেতেও পারবো না। আপনি আমাকে কেন মিথ্যা সান্ত্বনা দিচ্ছেন? জাঙ্কুক মুখ তুলে তেয়ের দিকে তাকায়। তে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। জাঙ্কুক এক হাতে তেয়ের চোখ জোড়া মুছে দিয়ে গালে নিজের ঠোঁট ছোঁয় আর বলে, তুমি কি বাচ্চার কথা ভুলে গেছো? তুমি যদি এভাবে মানসিকভাবে ভেঙে পড়ো তাহলে ওর উপরেও কিন্তু এর প্রভাব পড়বে। তে তখন বলো, আমি আর পারছি না, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি আর বেঁচে থাকতে চাই না বলে তে ডুকরে কেঁদে উঠল। জাঙ্কুক তখন তেকে বলো, এভাবে বলো না, তুমি সুস্থ হয়ে যাবে, কিচ্ছু হবে না তোমার। তে না বোধক মাথা নেড়ে জাঙ্কুকের উদ্দেশ্যে বলো, আপনি আমাকে দূরে কোথাও রেখে আসুন প্লিজ, আমি আর থাকবো না এখানে। আমাকে এমন কোথাও রেখে আসুন যেখানে আপনার শত্রুরা পৌঁছাতে পারবে না। কথাটা শুনে জাঙ্কুক সোজা হয়ে বসলো আর বলো, তুমি সত্যিই যাবে? তে হ্যাঁ বোধক মাথা নাড়ে আর বলে, আমার এখানে থাকতে যাওয়াটাই ভুল হয়েছে। এই বাড়ির কেউ আমাকে দেখতে পারে না, আমি আর থাকবো না এখানে। আমি আমি অনেক দূরে চলে যেতে চাই। জাঙ্কুক ভাবনায় পড়ে গেল। এরই মাঝেতে আবারও বলে ওঠে, আমি একা চলে যাব, আপনাকে আমার সাথে যেতে হবে না। আমি আপনার উপর বোঝা হয়ে থাকতে চাই না। আপনি বরং ইয়োনোর কথা মতোই আরেকটা বিয়ে করে নিন, তাহলে হয়তো সে আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলতে চাইবে না। তের কথাগুলো শুনে জাঙ্কুক থমকে গেল। তে এসব কি বলছে? বেশি কিছুক্ষণ ভাবনা চিন্তা করে জাঙ্কুক তের দিকে তাকিয়ে দেখে তের চোখ জোড়া বন্ধ হয়ে গেছে। জাঙ্কুক ঘাবড়ে গিয়ে তেকে ডাকতে লাগলো, তে, হাই তে। তে কোনো রকম রেসপন্স করলো না। জাঙ্কুক তের গালে আলতোভাবে হাত রেখে ডাকলো, তে, আয় তে, কথা বলছে না কেন? তে যেন ঘুমন্ত পরিণায় ঘুমিয়ে গেছে। জাঙ্কুক বুঝতে পারলো তে সেন্সলেস হয়ে গেছে। সে তের হাতের পালস চেক করলো। পালস স্বাভাবিকের তুলনায় বেশ ফাস্ট। অবশ্য গর্ভবতী হওয়ার কারণে এটাকে অস্বাভাবিক ধরা যায় না। জাঙ্কুক তের ঘাড়ের নাড়ির পালস চেক করে দেখলো, তারপর নাকের সামনে আঙ্গুল দিয়ে দেখলো তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। জাঙ্কুক আলগোছে তের বাম হাতটা হাতের মুঠোয় নিয়ে পরপর কয়েকটা চুমু খেয়ে মৃদু স্বরে ডাকতে লাগলো, তে, আমার মিষ্টি বউ, চোখ খোলো প্লিজ, আমি ডাকছি তো। এই চোখ খুলবে না? প্লিজ চোখ খোলো না তে। জাঙ্কুক হাত ছেড়ে দিয়ে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে কোমলভাবে ডাকতে লাগলো আর বলল, আমি সব সময় তোমার পাশেই থাকবো তে। আমি জানি তুমি অভিমান করে দূরে চলে যেতে চাইছো, তুমি মন থেকে চলে যেতে চাওনি। আমি এও জানি আমি দ্বিতীয় বিয়ে করা তো দূর, আমি কারো দিকে তাকালেও সেটাও তুমি সহ্য করতে পারবে না। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে আবারও বলতে লাগলো, তুমি আমার উপর রাগ করেছো তাই না? আমি ইয়োনোকে এখনো ধরতে পারিনি, সেই জন্যই অভিমান করেছো কি? আমাকে ক্ষমা করে দাও না হানিবি, আমি আর তোমাকে একা রেখে কোথাও যাব না, তোমার সাথে সাথেই থাকবো। প্লিজ চোখ খোলো কলিজা। জাঙ্কুকের চোখ জোড়া লাল হয়ে এসেছে, কিন্তু পুরুষদের কি কান্না করা মানায় না, একদমই মানায় না। তবুও তের এই অবস্থা দেখে সে নিজেকে সামলাতে পারলো না। তের হাতটা মুঠোয় নিয়ে সে নিজের কপালে ঠেকিয়ে রাখলো। সে কেঁদেছে কিনা সেটা আর দৃষ্টিগোচর হলো না, কিন্তু তার কাজলের মৃদু কম্পন পরিলক্ষিত হলো। জিন, রোজ, কাজল আর সুগা এসেছিল তেকে দেখার জন্য। তাদের পেছনে জিমিন আর জিমিনের মাও আছেন। তারা সবাই দরজা পর্যন্ত এসে থেমে গেছে। জাঙ্কুকে চুপচাপ বসে থাকতে দেখে সবাই কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল। রোজ এবার রুমে প্রবেশ করে খাটের দিকে এগিয়ে গিয়ে জাঙ্কুকের কাঁধে হাত রেখে মৃদুস্বরে বলল, ভাইয়া, ভাবির এখন কি অবস্থা? রোজের ডাকে জাঙ্কুক নিজেকে সামলে নিয়ে চোখ তুলে রোজের দিকে তাকালো আর বলল, দেখতেই তো পাচ্ছিস ওর কি অবস্থা। বাকি সবাই এক এক করে রুমে ঢুকে খাটের চারপাশে দাঁড়ালো। জিন জাঙ্কুককে জিজ্ঞেস করলো, ও কি ঘুমিয়েছে নাকি? জাঙ্কুক তখন বলল, না ঘুমায়নি, ও জ্ঞান হারিয়ে ফেলেছে। কথাটা শুনে জিমিন আর তার মা বাদে বাকি সবাই ঘাবড়ে গেল। জিন চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, বাচ্চাটা কেমন আছে? ঠিকঠাক আছে তো? জিনের কথা শুনে জাঙ্কুক অবাক চোখে তাকায় জিনের দিকে। ঠাট্টার স্বরেই বলে ওঠে, তুমি আবার কবে থেকে বাচ্চাটার কথা ভাবছো? তামাশা করছো নাকি? জিন ভীষণ অপমানিত বোধ করলো আর বলল, জেকে, ভুলে যাস না আমি তোর মা, আর মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা আমি তোকে দিয়েছি। জাঙ্কুক হেসে উঠল আর বলল, কাম অন মা, তুমি স্বাভাবিক ব্যবহার করলে আমিও তোমার সাথে স্বাভাবিকভাবেই ব্যবহার করব, শুধু শুধু দরদ দেখাতে এসো না তো। কাজল তখন বলে উঠল, তোমার নাতি ভালোই আছে ভাবি, আমি তো তোমাকে বলেছিলামই। জিন গম্ভীর কণ্ঠে বলল,
ওর বর্তমান অবস্থা দেখে তো ভালো ঠেকছে না। যদি বাচ্চাটার কোনো সমস্যা হয়ে যায় ওকে হাসপাতালেই রাখতে পারতি। জাঙ্কুক এবার স্বাভাবিক স্বরেই বলল, তোমাদের কাউকে ওকে নিয়ে ভাবতে হবে না, নিজেদের কাজ করো গিয়ে। জিন চুপ থাকতে চাইলেন কিন্তু পারলেন না, আর বললেন, তুই আমাদের কাজ বলতে কি বোঝাতে চাইলি? ওর গর্ভে থাকা ছেলে সন্তানটা যদি আমাদের বংশেরই হয়ে থাকে তাহলে তার খোঁজ খবর নেওয়াটাও কি আমাদের কাজের মধ্যেই পড়ে না? জিনের কথা শুনে জাঙ্কুক বেশ বিরক্ত হলো আর বলল, তোমাকে কে বলেছে যে ওর ছেলে হবে? কাজল আমতা আমতা করে বলল, আমি আমি বলেছি জাঙ্কুক বাবা। গতকাল বৌমার চেকআপের পর কেবিন থেকে বের হওয়ার সময় দুজন নার্স বলা বলি করছিল, আমি সেখান থেকেই শুনেছিলাম। আর আমি বাড়িতে এসে ভাবিকে কথায় কথায় বলে ফেলেছিলাম। জাঙ্কুক প্রচণ্ড বিরক্ত হয়ে গেল। সে জানে ছেলে হবে শুনেই জিন আগ বাড়িয়ে তের স্বাস্থ্যের তদারকি করতে এসেছে। জাঙ্কুকের ভাবনার মাঝে জিন ফট করে বলে উঠল, ওর ছেলে বাবুই তো হবে নাকি? জাঙ্কুক চিবিয়ে চিবিয়ে বলল, হবে তো, তাতে কি হয়েছে? জিমিনের মা আগ বাড়িয়ে বলে উঠলেন, যে কে বাবার কথা শুনে মনে হচ্ছে বাচ্চাটাকেও পছন্দ করে না। আচ্ছা সত্যি সত্যি বাচ্চাটা জেকের? জাঙ্কুক অগ্নিঝরা চোখে জিনের মায়ের দিকে তাকানো মাত্রই জিনের মার মুখে লাগাম টানলেন। তবে এবার জাঙ্কুক কিছু বলার আগে জিন বলে উঠল, এই কথাটা কেউ আর কখনো বলবে না। তোমাদের কি মনে হয় বাচ্চাটা জেকের না হলেও ওই মেয়েটাকে নিজের জীবনে জায়গা দিত? জিনের কথা শুনে সবাই একসাথে তার দিকেই তাকালো। জিমিনের মা তখন বলে উঠল, ভাবি আমার কি দোষ? এই প্রশ্নটা সর্বপ্রথম তুমি করেছিলে। কিন্তু জিন অন্যদিকে তাকিয়ে বলল, তখন পরিস্থিতি অন্যরকম ছিল, কিন্তু এখন থেকে এই প্রশ্ন কেউ করবে না। আর জিন আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। তার পিছু পিছু বাকি সবাই প্রস্থান করলেন। জাঙ্কুক একটা শ্বাস ফেলে তের দিকে তাকাতেই দেখলো তের জ্ঞান ফিরেছে। সে পিট পিট চোখে তাকিয়ে আছে। এদিকে জিমিনের মা জিমিনের রুমে এসে বসলেন আর জিমিনকে বললেন, দেখলি নাতি হবে শুনেই ভাবে কিরকম পোল্টি খেলো। জিমিন চোখ পাকিয়ে বলো, বাদ দাও তো মা, এবার কি করবি তুই? যা করার আমি করব মা, তোমাকে এসবে জড়াতে চাই না, তুমি যাও এখান থেকে। জিমিনের মা চলে যেতে নিলেই কিন্তু তার আগেই জিন জিমিনের রুমে এলো। তাকে দেখে জিমিন খানিকটা অবাক হয়ে গেল। জিন তখন জিমিনকে বলো, জিমিন আমি তোকে কিছু বলতে চাই। জিমিন মুখে হাসি টেনে বলো, বলো না মামুনি, কি বলবে? দেখ জিমিন, আমি জেকের বাচ্চাটাকে মেনে নিয়েছি। আমি চাই বাচ্চাটা পৃথিবীতে আসুক, তবে তুই এটা নিয়ে চিন্তা করিস না। বাচ্চাটা হয়ে গেলেই আমি নিজেই জেকে আর ওই মেয়েটার ডিভোর্স করিয়ে দেব। জিমিন হাসতে হাসতেই বলল, তারপর ওই বাচ্চাকে পালবে কে? জিন কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, কেন তুই পালবি? জেকে ডিভোর্স করে আমি তোকেই তোর বউ বানাবো। জিমিন ভীষণ রেগে গেল, কিন্তু জিনের মুখের উপর কিছুই বলতে পারলো না। পরিস্থিতি বুঝে জিমিনের মা বলে উঠল, আরে ভাবি তুমি সব কি বলছো? এটা অসম্ভব। শোনো, আমার মেয়ের এতটাও খারাপ দিন আসেনি যে ওকে অন্যের পেট থেকে জন্ম নেওয়া বাচ্চা লালন পালন করতে হবে। জিন তখন বলল, বাচ্চাটা যার পেট থেকেই জন্ম নিক, বাচ্চাটা তো এই বংশের জেকের ছেলে। তোমরা একবার ভেবে দেখো, আল্লাহ না করুক জিমিন আর জেকের বিয়ের পর যদি ওদের ঘরে কোনো ছেলে সন্তান না হয়, তখন আমার ছোট ভাইকে দেখুনি, তার তো দুই মেয়ে জেনি আর মুন, সেই হিসেবে তার সম্পত্তির ভাগ কিন্তু আমার বড় ভাইও পাবে। জিমিন এবার জিনের দিকে ঘুরে তাকিয়ে বলল, সম্পত্তির উপরে আমার কোনো কালেই লোভ ছিল না মামনি। আমি আমার বাবার একমাত্র সন্তান, তাছাড়া আমার বাবাও আমার দাদার একমাত্র সন্তান। সেই ক্ষেত্রে আমার বাবার সব সম্পত্তির একমাত্র উত্তরসূরি কিন্তু আমি। জিন এই ব্যাপারটা জানে। সে জানেন যে জিমিনের বাবা অনেক সম্পদশালী, সেজন্যই তো সে জিমিনকে জেকের জন্য পছন্দ করে রেখেছিলেন। জিমিন তখন বলল, ভবিষ্যতে আমার আর জেকের ছেলে হোক বা মেয়ে হোক, আমার যা সম্পত্তি আছে তাতেই ওদের হয়ে যাবে। এই কথা শোনার পরে জিনের আর কিছুই বলার থাকলো না। সে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। রাতের বেলা জাঙ্কুক থেকে খাইয়ে দিচ্ছে। যদিও কাউকে খাইয়ে দেওয়ার অভিজ্ঞতা কোনো কালেই ছিল না জাঙ্কুকের, তবুও শ্বশুর শাশুড়ি মারা যাবার পর প্রায় সে তেকে খাইয়ে দিয়েছে। আর এখন তো আগামী 1.5-2 মাস তাকে হয়তো তেকে খাইয়েই দিতে হবে। তে চুপচাপ খাচ্ছে, কোনো কথা বলছে না। হঠাৎ করে তে লক্ষ্য করলো জাঙ্কুক তাকে খাইয়ে দেওয়ার সময় নিজেও হা করছে। ব্যাপারটা সে এর আগে কখনোই লক্ষ্য করেনি, তবে হয়তো লক্ষ্য করার মতো পরিস্থিতি ছিল না। কিন্তু এখন এটা দেখে তে না চাইলেও হেসে ওঠে। তের হাসি দেখে জাঙ্কুক হকচকিয়ে যায় আর বলে, কি হলো? তে মাথা নেড়ে বলো, আপনার হয়তো অনেক ক্ষুধা লেগেছে। আমার মনে হয় খাবারগুলো আমার মুখে না দিয়ে আপনার নিজের মুখে দেওয়া উচিত। তে
তের কথা শুনে জাঙ্কুক সরু চোখে তের দিকে তাকায়। সে তের কথা বুঝতেই পারেনি, তবে তেকে হাসতে দেখে তার ভালো লাগছে। জাঙ্কুক তখন বলল, তুমি চাইলে আমি তোমার মুখ থেকে নিয়েও খেতে পারি। জাঙ্কুক বিড়বিড় করে বলেছে, কিন্তু তে কথাটা শুনেও না শোনার ভান করলো। খাওয়া শেষ হতেই জাঙ্কুক বলে ওঠে, তোমার জন্য একটা ভালো খবর আছে। তে ভ্রু কুচকে জিজ্ঞাসা দৃষ্টি নিক্ষেপ করলো। জাঙ্কুক মৃদু হেসে বলল, কিছুক্ষণ আগেই ডিটেকটিভের কল এসেছিল। সে বলেছে তারা ইয়োনোর গাড়ির নম্বর কালেক্ট করতে সক্ষম হয়েছে। 2 থেকে 1 দিনের মধ্যেই আমরা ইয়োনোকে পেয়ে যাব, বুঝলে? তে একটা স্বস্তির শ্বাস ফেলে হ্যাঁ বোধক মাথা নাড়ে। জিমিন সবেমাত্র ডিনার করে নিজের রুমে এসে বসেছে। এরই মাঝে কেউ একজন তার দরজায় নক করে। জিমিন উঠে গিয়ে দরজা খুলে দিতে সুগা তার রুমে প্রবেশ করে। সুগাকে দেখে জিমিন বেশ অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে? সুগা ভ্রু কুচকে বলে, আমি। তুই কি ভাইয়াকে আশা করেছিলিস নাকি? জিমিন বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করে বলে, সবসময় জেকের কথা বলো কেন? জেকের কথা আমি ভাবতেই বা যাবো কেন? সে কোন জন্মে আমার রুমে এসেছিল যে আমি তার কথা ভাববো? সুগা পাশে থাকা টেবিলের উপর এক হাত রেখে মৃদু স্বরে বলো, তুই বলতে চাইছিস যে তুই জেকে ভাইয়ের পিছু ছেড়ে দিয়েছিস? জিমিন হকচকিয়ে নয়নে সুগার দিকে তাকায় আর বলে, অবশ্যই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, প্রথম একটু কষ্ট হয়েছিল বটে। জিমিন একটু থেমে পুনরায় বলো, তোমার কি মনে হয় আমি এখনো একজন বিবাহিত পুরুষের পেছনে ঘুরে নিজের টাইম ওয়েস্ট করব? কথাটা শুনে সুগা জিমিনকে চমকে দিয়ে গেয়ে উঠল। একটা গান গাইলো। গানটা শুনে জিমিনের মাথা ঘুরে পড়ে যাবার মতো অবস্থা। সুগার কণ্ঠ কাকের চাইতেও খারাপ। হিন্দি না বুঝলেও লাভ ইজ আ ওয়েস্ট অফ টাইম এতটুকু ভালোই বুঝতে পেরেছে জিমিন বোকা চোখে সুগার দিকে তাকানোর আগে সাথেই সুগা জিমিনের মাথায় চাপড় মেরে বলো, কিরে গাধি, কিছু বুঝতে পারলি? জিমিন মাথায় হাত দিয়ে চোখ কটমট করে সুগার দিকে তাকায়। 7 মাসের বড় বলে কি তাকে এভাবে থাপ্পড় মারবে? সুগা মুখ বাঁকিয়ে বলে, চোখ নিচে নামা, নইলে আরেকটা খাবি। সুগা একটা শ্বাস ফেলে বলো, এমনি ভুল করে এসে পড়েছি, ফোনে কথা বলছিলাম তো তাই খেয়াল করিনি। বাই দ্য ওয়ে, আমার রুমটা তো এখানের কোথাও একটা ছিল, তুই বলতে পারবি আমার রুমটা কোথায়? জিমিন অনেক দিন যাবৎ সুগাকে এভাবে কথা বলতে দেখেনি। ইদানিং বলতে গেলে সুগা খুব অল্পই কথা বলে তার সাথে। সেই যে জাংকুকের বউ ভাতের সময় কথা বলেছিল, সেদিনের পর থেকে আজ পর্যন্ত একটা অপ্রয়োজনীয় কথা বলেনি। যদিও জাংকুকের বিয়ের আগে সুগা এভাবেই কথা বলতো। জিমিনকে চিন্তা করতে দেখে সুগা বলল, ওই কিরে, জেকে ভাইয়ের কথা ভাবছিস নাকি? জিমিন বিরক্ত প্রকাশ করলো। সে আর জাঙ্কুকের ব্যাপারে কাউকে কিছু জানাতে চায় না, কারণ বাড়ির লোকেরা 19 থেকে 20 হলেই তাকে সন্দেহ করবে। আর তাছাড়া সুগাকে তো সে একদমই কিছু বলবে না। সুগা এবার আবার জাঙ্কুক ভাইয়ের বিরাট ভক্ত। জিমিন তখন বললাম তো আমি আর জাঙ্কুক ভাইয়াকে নিয়ে ভাবি না। বিশ্বাস হচ্ছে না জিমিন, কি করলে বিশ্বাস করবে তুমি? একবার বল যে জেকে ভাইয়ার চাইতে আমাকে বেশি হ্যান্ডসাম লাগে, তাহলে আমি বিশ্বাস করে নেব যে তুই আর জাংকুক ভাইকে নিয়ে ভাবিস না। কথাটা শুনে জিমিন আহাম্মকের মতো সুগার দিকে তাকিয়ে রইল আর বল, ওয়েট, আমি এটা কেন বলতে যাব? সুগা বাঁকা এসে বলো, আচ্ছা ভাবি, সিঁড়ি থেকে পড়ে কিভাবে গেল বলতো? আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই কারো না কারো হাত আছে। জিমিন একটা শুষ্ক ঢোক গিলে সুগার দিকে তাকাতেই সুগা মিষ্টি হাসলো। তারপর দরজার দিকে এগিয়ে গিয়ে পেছন তাকিয়ে বলো, আমি বরং গিয়ে জেকে ভাইকে এই বিষয়ে খোঁজ নিতে বলি, কি বলিস জিমিন? জিমিন দুবার সামনে এগিয়ে এসে বলো, আরে জেকে ভাই এখন বউকে নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে, তার মধ্যে তুমি গিয়ে অহেতুক তাকে পেরেশান করো না তো। আর আমি নিজের চোখে দেখেছি মেয়েটা লাফিয়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়েই পড়ে গেছে। সুগা আঙ্গুল উঁচিয়ে জিমিনকে বলল, সেটা তুই না হয় নিজেই জেকে ভাইকে বলিস। জিমিন একটা ঢোক গিলে বলল, আমি বলছিলাম কি, তুমি জেকে ভাইয়ের থেকে সত্যি দেখতে অনেক বেশি হ্যান্ডসাম সুগা ভাই। সুগা ভ্রু কুচকে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বললি? শুনতে পাইনি, আবার বলতো। জিমিন এবার চিল্লিয়ে বলে উঠল, বলেছি তুমি জেকে ভাইয়ের চেয়েও বেশি সুদর্শন। জিমিনের কথা শুনে সুগার ঠোঁট চেপে হাসি আটকে রেখে বলল, নির্লজ্জ মেয়ে, ভাইকে কি এভাবে বলে? যাক, তুই যেহেতু ভাইয়ার পিছু ছেড়েই দিয়েছিস, সেহেতু খুব শীঘ্রই তোর বিয়ের ব্যবস্থা করছি দাঁড়া। কথাটা বলে সুগা হাসতে হাসতেই চলে গেল। এদিকে জিমিন বেকুবের মতো সুগার চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইল।